আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। সকালে সুন্দর একটি সকাল আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সো দেখা যাচ্ছে যে অনেক সময় তো আপনাদের সাথে যখন কথা হয় বেশিরভাগ সময় দেখেন যে আমি গাড়ি থেকে বিভিন্ন ভিডিওগুলো করি এবং সেখানে আপনার কথাগুলো শোনেন। বাট আজকে সরাসরি ভাবলাম যে সকালে ওয়েদারটা যেহেতু খুবই সুন্দর এবং আমি অনেক সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সো আপনাদের সাথে সরাসরি একটু হাঁটাহাঁটি করা যাক এবং কথা বলা যাক। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আমাদের সাথে ঘটে লাস্টে যে ভিডিওটা আমি আপলোড করি সেদিন সকালে। সো হঠাৎ করে যেটা হয় যে মানে আমার দরজায় নক পড়ে। যদিও আমি সেদিনও আর্লি মর্নিং ঘুম থেকে উঠেছিলাম এবং বাড়িতে কথা বলছিলাম। তো এমন সময় হঠাৎ করে দরজায় যখন নক পড়ে আমি ফোনটা রাখি এবং যখন দরজাটা খোলার পর আমি জাস্ট মানে কী বলবো, অবাক হয়ে গেছি যে আমার দরজার সামনে যারা দাঁড়ায় ছিল তারা হচ্ছে ইমিগ্রেশন পুলিশ এবং সেখানে 6 জন পুলিশ ছিল। সো ওদের ব্যবহারটা খুবই ভালো। তারা এভাবেই বলতেছিল, হ্যালো স্যার, উই আর ফ্রম ইমিগ্রেশন পুলিশ, উই আর নট হিয়ার টু চেক ইয়োর কারেন্ট স্ট্যাটাস বাট উই আর লুকিং ফর আ পার্সন। সো ওরা হচ্ছে একজন লোকের সন্ধান করছিল এবং সেই লোকটার পিকচারটা নিয়ে এসে আসছিল। মূলত যেটা হয় যে এই যে এরিয়াটা দেখছেন ব্র্যাডফোর্ড, এই ব্র্যাডফোর্ড এরিয়া লন্ডন অথবা লন্ডনের ভিতরে ডেফিনেটলি আমি বলবো ইস্ট লন্ডনের কথা, এবং এছাড়া বার্মিংহাম আর বিভিন্ন শহর যেগুলো আছে বড় ছোট মিলিয়ে সব জায়গায় কম বেশি দেখা যাচ্ছে কি মানে অনেকজন মানুষ আছে যারা হচ্ছে ইলিগাল হয়ে থাকে। এখন ইলিগাল ব্যাপারটা হচ্ছে এমন যে ওরা মূলত কিন্তু ইলিগালভাবে এই দেশে আসেনি। হ্যাঁ, আসছিল স্টুডেন্ট ভিসায়, যাকে সে খুঁজতে আসছিল। বাট সে কী হয়েছে, ইউনিভার্সিটিতে আর কখনো যায়নি, সে এখানে থেকে গেছে এবং সে লাস্ট 4 ইয়ার্স এখানে ছিল এবং তারপর হচ্ছে সেখান থেকে সে কোনো একটা জায়গায় চলে গেছে। কই গেছে না গেছে ওটা আমি জানি, বাট দেখা যাচ্ছে অনেক সময় অনেক প্ল্যাটফর্মে মানে এরকম একটা প্ল্যাটফর্ম আপনি অনেক কিছু বলতে পারেন না। সো এই ক্ষেত্রে আমি একটু ইগনোর করে যাচ্ছি। সো এটা হচ্ছে ফ্যাক্ট। সো সে যখন এখান থেকে চলে যায়, এখন পুলিশের ব্যাপারটা হচ্ছে যেটা সে আসা খুঁজতেছে, এখন বলতেছে যে দেখেন এই লোকটাকে আপনি চিনেন কিনা। আমার সিম্পল এবং স্ট্রিক্ট অ্যান্সার ছিল নো, আমি কখনো তাকে দেখিনি। কিন্তু আমার পাশের ফ্ল্যাটে যিনি থাকে ওই বড় ভাই আবার বলতেছিল যে হ্যাঁ আমি ওরা দেখছি, বাট ইটস আ লং এগো, রিসেন্টলি আমি ওরা কখনো দেখিনি। সো ওইখানেই ছিল। এটা হচ্ছে মূলত কথা, কনভারসেশন। বাট দ্য থিং ইজ, এখন ব্যাপারটা এরকম কেন হইলো, বা আমি তো আগে থেকে বলতেছি যে ম্যাসিভ ইমিগ্রেশন যে ক্র্যাকডাউন সেটা চলতেছে, এটা কেন চলতেছে, সবাইকে খুঁজতেছে, কেন খুঁজতেছে? দেখেন কোথায় তার ইনফরমেশন পেতেছে, আমি একটু ডিটেলসে বলি আপনাকে, কারণ আমি অনেকগুলো আর্টিকেল দেখছি, টিভি চ্যানেল দেখছি, একটু বসি এখানে। সো এবং আরও অন্যান্য জিনিস দেখছি, চেক করার পর যেটা দেখলাম যে ওরা আপনার ইনফরমেশনটা HMRC থেকে কালেক্ট করতেছে, ওরা আপনার ইনফরমেশনটা অন্যান্য যে বিষয়গুলো আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইখান থেকে কালেক্ট করতেছে। তারপর হচ্ছে আপনি যেখানে বাসা ভাড়া নিয়েছিলেন, এক সময় জিপি রেজিস্ট্রেশন করছেন, ওইখান থেকে ইনফরমেশন দিতেছে যারা ইলিগাল, এবং বাদ বাকি যতগুলো সাইট থেকে সম্ভব হয় সব জায়গা থেকে তারা হচ্ছে ইনফরমেশনগুলো কালেক্ট করতেছে। এখন কী বিষয়গুলো আসে এখানে, ফার্স্ট অফ অল কিছু ব্যক্তি যারা জানেন কি না যে ইউএসএতে যেমন হয় না, মেক্সিকোর থেকে হচ্ছে আপনার বাই বোট লোকজন এন্টার করে, ইউকের ক্ষেত্রে সেটা হচ্ছে ফ্রান্স থেকে। সো ফ্রান্সের জঙ্গল থেকে, তারপর হচ্ছে আপনার যে থাকে আর কি ব্রিটিশ চ্যানেল পাড়ি দিয়ে এইখানে সেই ইউকেতে জঙ্গল পার হয়ে তারপর হচ্ছে তারা ইউকেতে ঢুকে। এবং এটার রিসেন্ট একটা চক্রকে বার্মিংহাম থেকে আর কি BBC নিউজ থেকে নিউজ করছিল, আপনারা হয়তো অনেকে দেখছেন, এবং সেই চক্রটা হচ্ছে এখন পর্যন্ত সক্রিয় আছে। এটা হচ্ছে মেন প্রবলেমটা। আর এর পরবর্তীতে প্রবলেম যেটা হচ্ছে, অনেকে আছে এরকম যে আপনার স্টুডেন্ট ভিসা আসতেছে, বাট সে কিন্তু এখানে স্টুডেন্টশিপটা নিচ্ছে না। দ্যাট মিনস সে ইউনিভার্সিটিতে আসতেছে ঠিকই, বাট ইউনিভার্সিটিতে পরবর্তীতে সে আর ভর্তি হচ্ছে না অথবা ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট করতেছে না। ও যে ইনিশিয়াল একটা লোয়ার পেমেন্ট দিয়ে আসছিলো ওই পেমেন্ট পর্যন্ত থাকতেছে, সে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, এসেই ইলিগাল হয়ে যাচ্ছে। এরকম আমি দেখছি, এরকম একজনকে আমি জানিও আর কি পার্সোনালি। হ্যাঁ, কিন্তু আমার কি দরকার খোঁচাখুচি করার, এই জন্য আমি আর খোঁচাখুচি করি না। সো এরকম থাকে। তারপর হচ্ছে ধরেন যে অনেক রকম থাকে। সো এই ইলিগাল পার্সনগুলোর জন্য কী প্রবলেমগুলো হচ্ছে,
ফার্স্ট অফ অল আপনার কাজের যে সেক্টরটা আছে সেটা এখন টাফ হয়ে গেছে। এখন এই ইলিগাল ওয়ার্কাররা যেটা ছিল, ইউরোপিয়ান ইলিগালস বলেন অথবা হচ্ছে এশিয়ান ইলিগালস বলেন, যারা ছিল তারা মোস্ট অফ দ্য কেসেসে দেখা যেত যে আফ্রিকান ওয়াজ ইলিগাল। সো তারা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস ডিফারেন্ট টাইপস অফ জবগুলোতে করতো, যেখানে হচ্ছে সচরাচর আপনার জব অ্যাভেলেবিলিটি থাকে এবং সেটা ছিল গভর্নমেন্ট খুব বেশি একটা চেক দিত না এক সময়। যেমন ধরেন রেস্টুরেন্টের কথা যদি আমি বলি, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে জব টপ করতো এবং সেখান থেকে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড যে টাকা পয়সাগুলো আছে সেগুলো নিত। এখন এরপরও হচ্ছে মনে করেন যে আপনার ওই বিভিন্ন জায়গায় ছিটকে যেত আবার এক এক সময়, এবং তার হচ্ছে একটা অ্যাড্রেসে খুব বেশি দিন থাকেও না। দেখা যাচ্ছে একটা অ্যাড্রেসে 3 মাস থাকবে, তো ওই অ্যাড্রেসটা চেঞ্জ করে আরেকটা অ্যাড্রেসে 3 মাস থাকবে, এরকম একটা সিচুয়েশন ছিল। দেন কার ওয়াশ যেগুলো আছে, কার ওয়াশের ব্যাপারটা হচ্ছে একসাথে 5-6 জন ব্যক্তি আপনাকে কার ওয়াশের যখন যদি কেউ যান অথবা দেখেও থাকেন অনলাইনে, দেখবেন যে একজন আপনার পানি ছিটাচ্ছে, একজন হচ্ছে আপনার ফোম দিচ্ছে, একজন হচ্ছে সেটাকে ক্লিন করতেছে, তারপর হচ্ছে আবার ফাইনাল একটা ওয়াশ দিয়ে তারপর ছেড়ে দিচ্ছে। তো ওই যে একটা গাড়ি ওয়াশ করার পিছনে 6-7 জন ব্যক্তি থাকে, ওই 6-7 জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে মনে করেন যে কার ওয়াশ ওগুলো করতো। তো এরকম কিছু কিছু লোক ছিল কার ওয়াশের। তো এইভাবে করে করে মানে ডিফারেন্ট জায়গাগুলোতে যেখানে আসলে খুব বেশি রেস্ট্রিকশনস নাই, এরকম জায়গাগুলোতে তারা হচ্ছে মূলত কাজ টাজ করতো এবং পরবর্তীতে আবার বিভিন্ন দোকানের ভিতরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। সো এইটা হচ্ছে ইউকে গভর্নমেন্টের নজরে আসে। আর ইউকে গভর্নমেন্টের যখনই নজরে আসে এই বিষয়গুলো, এবং তারা যখন দেখতেছে যে না এন্ট্রি হচ্ছে এতজন, সো ওই সব আপনি দেখেন একজন ব্যক্তি যদি আপনি 1 বছরের ভিসা দেন এবং পরবর্তীতে 2 বছরের PSW দেন, তাহলে তার একটা এন্ট্রি থাকবে, তার একটা এক্সিট থাকবে, অথবা 3 বছর বা ভিসা রিনিউয়াল থাকবে, কিছু তো একটা থাকবে, তাই না? তখন তারা দেখতেছে যে এন্ট্রি আছে বাট ভিসা রিনিউয়াল নাই অথবা এক্সিট নাই, তখন হচ্ছে ঝামেলাটা বাঁধে। তখন হচ্ছে তারা মূলত খোঁজাখুঁজি শুরু করে যে এই লোকটা কোথায়। সো এই জিনিসটা আমাদের সাথে ঘটছে এবং ইমিগ্রেশন পুলিশ এসে পুরোপুরি খুঁজে গেছে, পায় নাই। বাট আমি প্রিটি মাচ শিওর যে তারা অল্প কিছুদিনের মধ্যে আবার আসবে। এবার আসেন প্রবলেমটা আর কই হইতেছে। আমি বাড়িওয়ালার সাথে কথা বলি, যতটুকু জানছি যে মূলত এখন কাউন্সিল থেকে সবাইকে আসলে ইনফরমেশন চাওয়া হচ্ছে যে কোন বাসায় কতজন ব্যক্তি থাকতেছে এবং সে কতদিন ধরে থাকতেছে, তার বর্তমানে আপনার যে ইয়াটা আছে যে স্ট্যাটাসটা কি। তো এটা হচ্ছে ইলিগালদের জন্য সমস্যা। এটা আপনি যদি লিগাল হন আপনার তো কোনো সমস্যা নেই, তাই না? আপনি তো এখানে এসে থাকতে পারবেন। বাট আপনার জন্য হ্যাসেল কোনটা? হ্যাসেলটা হচ্ছে এখন ইউকে গভর্নমেন্ট, জানেন আপনারা যে নাইজেল ফারাজ একজন আছে, উনি হচ্ছে রিফর্ম ইউকে নামে একটা পলিটিক্যাল পার্টির মেইন আর কি লিডার। সো উনি হচ্ছে মূলত খুব বেশি প্রেশার ক্রিয়েট করতেছে আপনার লেবার ডেমোক্রেট সবার উপরেই। তারা হচ্ছে মূলত প্রেশারাইজড হয়েই এইসব দায়িত্ব মানে কাজগুলো করার জন্য বাধ্য হচ্ছে। বিকজ আপনি যখন দেখতেছেন যে আপনার ইকোনমি ঠিক নাই, তারপর হচ্ছে আপনি ভালোভাবে টাকা পয়সা ধরেন যে আগে যেরকম ছিল অনেক হিউজ লেভেলের একটা ইকোনমি ছিল, সেই জিনিসটা যখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, ওরা কারণ খুঁজে বের করে যে কেন যাচ্ছে। আর এইখানে ইলিগাল ওয়ার্কারদের একটা বিশাল বড় ভূমিকা আছে। এখন একটা সময় যেহেতু তারপর বিভিন্ন রেস্টুরেন্টে ইলিগাল ওয়ার্কার্সদেরকে নেওয়া হইতো, বাট এখন যেটা হয়েছে না, আপনি যদি রেস্টুরেন্ট জব খুঁজতে যান, প্রথম আপনাকে জিজ্ঞেস করবে আপনার ভিসা স্ট্যাটাসটা কি। যদি দেখে যে না আপনার কাজ করার পারমিশন আছে এবং আপনি যদি সেটা প্রুফ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কাজ দিয়ে দিব। ওই ক্ষেত্রে আপনাকে ক্যাশ ইন হ্যান্ড দিবে বা ইটি দিবে, ওটা আলাদা হিসাব। হ্যাঁ, কিন্তু কারো যদি এমন হয় যে এই দেশে ইলিগাল আছে, পেপারলেস কোনো জব এখন কাউকে দেওয়া হচ্ছে না। ইভেন আমার নিজের কোম্পানিতে আমি ওই দিন একজন বাঙালির সাথে দেখা হয়েছিল রাস্তায়, উনি বলতেছিল ভাই আমি ঢাকার খিলগাঁও থেকে আসছি, আমার নাম আদনান, আমি এদেশে আসছি ফ্রান্স থেকে পাড়ি দিয়ে। মানে ওর সাথে আমি কথাবার্তা অনেক বলতেছিলাম, আমি চাইছিলাম একটা ভিডিও করতে, বাট উনি রাজি হয়নি, ওনার জন্য নাকি প্রবলেম। বলছি ভাই ফেস দেখানোর দরকার নেই, এমনি কথাবার্তা বলেন, তাও উনি রাজি হয়নি। সো উনি হচ্ছে আপনার অ্যাসাইলাম সিক করছিল, 2টা ইন্টারভিউ দিয়েছে অ্যাসাইলাম সিকের পরে। অ্যাসাইলাম সিক যারা জানেন যে ইন্টারভিউ দিতে হয়, তারপরে হচ্ছে রিভিউ হয়, তারপর হচ্ছে ডিসিশন আসে, এবং আপনি যদি ডিসিশন রিজেকশন আসে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউও করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার 2বারই রিজেক্ট হয়ে গেছে। সো 2বারই যখন রিজেক্ট হয়ে গেছে অ্যাসাইলামটা, উনি হচ্ছে এখন আটকা পড়ছে। আর ওনার কথা হচ্ছে ভাই বের করে দিলে তো দিবে, মাস 2 যদি ডিটেন সেন্টার থাকা লাগে বা জেল খাটা লাগে খাটলাম, তারপরেও যতদিন আসছি কিছু টাকা পয়সা তো কামা করে নিয়ে যাবো। সো উনি বিল্ডারের কাজ করে, উনি বলতেছে যে ভাই আমি বিল্ডারের কাজ করি, এই আর কি। সো এই হচ্ছে আপনার মোটামুটি বিষয়টা, যে পুলিশ যে এখন খুব বেশি প্রবলেম দিচ্ছে বা প্যারা দিচ্ছে, হ্যাঁ এটা এই জন্যই দিচ্ছে বিকজ এখন লট অফ পিপল তারা হচ্ছে কি একদম ইলিগাল। এখন স্টুডেন্টদের সাথে সেটা আমি কীভাবে রিলেট করব? ফার্স্ট অফ অল
ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি যখন কাজ করতে যাবেন আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ হচ্ছে আপনাকে এখন আপনি রেস্টুরেন্টে জব করেন বা যেখানে জব করেন তার একটা মিনিমাম আওয়ার দেখাবে। এখন মিনিমাম আওয়ার কতক্ষণ দেখাবে? ধরেন আপনাকে তারা সপ্তাহে 5 দিনই কাজ দিল, বাট তারা দেখা যাচ্ছে এনার উপর আপনাকে 10 ঘন্টা সময় দেখা দেবে যে আপনি 10 ঘন্টা এখানে কাজ করতেছেন। সেই 10 ঘন্টা যদি আপনি করেন সেটা বেটার। তার যদি আপনাকে এনার উপর দেয়, তার যদি আপনাকে ওয়েজ স্লিপ দেয় তাহলে ঠিক আছে, আই মিন পে স্লিপ যেটা, তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি আপনাকে পে স্লিপ না দেয় এবং তারা যদি বলে আপনাকে ফুল টাইম ক্যাশ ইন হ্যান্ড করতে হবে, ভাই ওই জবটা আপনি করেন না। আপনি হয়তো বা টাকার লোভে অথবা আপনার টাকার দরকার, টাকার প্রয়োজনে, আসলে লোভও বলবো না, কিছু সময় আছে যে লোভের চেয়ে বেশি প্রয়োজনটাই হয়। সো আপনি হয়তো বা টাকার প্রয়োজনে তাদেরকে বলতেছেন যে ঠিক আছে ভাই আমি জবটা করবো, এবং আপনার হয়তো বা জবে ঢুকে গেছেন, বাট সেটা করেন না। বিকজ যেটা হয়েছে, এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে লিডস রোড, ওপর নাম হচ্ছে সালাস। তারপরে এখানে একটা সুপার শপ আছে এই যে নিয়ার বাই, এই রোড দিয়ে গেলে সামনেই, ওটার নাম হচ্ছে ওয়াতন সুপার স্টোর। এই দুটো জায়গায় রিসেন্টলি পুলিশ আসছে। হ্যাঁ, তাদের কাজ হচ্ছে ইললিগাল ওয়ার্কার যারা সেটা ধরা। এখন ইললিগাল ওয়ার্কার ধরতে এসে তারা হচ্ছে 3 জন ব্যক্তিকে টোটাল 2 জায়গা থেকে উঠায় নিয়ে গেছে, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট এবং যাদের 20 আওয়ার্সের বেশি কাজ করতেছে তারা। এখন কথা হচ্ছে, তুমি স্টুডেন্ট হিসেবে কাজ করতেছো, তোমার স্যালারি এত কীভাবে হয়? ফার্স্ট অফ হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে, আপনাকে ওরা যদি কোম্পানি স্যালারি দেখায় বা একটা স্টোর বা যেখানে আপনি কাজ করেন ওরা যদি স্যালারি আপনাকে দেখায় প্রপার হতে, সেটা ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট পাশাপাশি যেটা করতেছে ওরা হচ্ছে, মনে করেন যে আপনার এনআইটা ওইভাবে শো করতেছে না। হ্যাঁ, সো যদি করতো এনআইটা তাহলে আর কোনো সমস্যা হতো না, বাট ওরা এনআইটা শো করতেছে না, যাতে করে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা প্রবলেমে পড়ে গেছে। সো এই ক্ষেত্রে আপনি যখন দেখাইতে পারেন আপনি 10 আওয়ার্স কাজ করতেন, দ্যাটস ফাইন, বাট ইউ আর লিগাল ইন দ্য ইউকে, দেন আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে, এইটাতে কোনো ঝামেলা হবে না। বাট আপনি যদি আপনার স্ট্যাটাসটা লিগাল দেখাতে না পারেন, দেন ইটস আ মেজর প্রবলেম। এইটা মাথায় রেখে আপনার কাজ করতে হবে। এইটা হচ্ছে আপনার বোঝার একটা বিষয় আছে। দ্বিতীয়ত আপনার যেটা বুঝতে হবে যে এই যে এখন কাজের পরিস্থিতি কি, আমি বলবো ভাই যত দিন যাবে কাজের পরিস্থিতি স্টুডেন্টদের জন্য যারা লিগালভাবে আসবেন তার জন্য ভালো হবে। ভালো হওয়ার পিছনের ব্যাপারটা হচ্ছে, আপনি দেখতেছেন যে একটা সময় ছিল যখন এত পরিমাণ লোক আসতো কিন্তু এতগুলো বের করা সম্ভব ছিল না, বাট এখন আসলে উপায় নাই ভাই। ইউকেতে যারা আছে তারা হচ্ছে, যারা অবৈধভাবে আসছে তারা অবৈধভাবে এখন ইউরোপ মুভ করতেছে, এটা হচ্ছে সোজা হিসাব। এখন ইউরোপ বলতে আমি ইউ কান্ট্রিগুলো বোঝাচ্ছি, কারণ ইউকে তো ডেফিনেটলি ইউরোপ মহাদেশের মধ্যেই পড়ছে। ব্যাপারটা হচ্ছে তারা হচ্ছে ইউতে শিফট করতেছে, তারা এখানে থাকতেছে না। কারণ হচ্ছে কি, এখানে একটা রিস্ক থেকে যায়, তারা যে এখানে থাকবে তারা ভবিষ্যৎ কি তারা জানে না। বিকজ 22শে জুলাইয়ের পর থেকে কেউ যদি এখানে লং স্টে করে ইললিগাল ওয়েতে 10 ইয়ার্স, তাহলে সে ভিসা অ্যাপ্লিকেশন করলে আর ভিসাটা পাচ্ছে না। এইটা একটা ব্যাপার হয়ে গেছে। দ্যাট মিনস আমি এখানে ইললিগালভাবে লং স্টে করলেও আমার কোনো প্রফিট নাই, কোনো লাভ নেই। সো কেউ যদি চিন্তা করেন যে আমি যাওয়ার পর ইলিগাল ওয়েতে থাকবো, তাহলে আসলে কোনো লাভ নেই। সেকেন্ডলি, আর যদি এখানে ইমিগ্রেশন স্ট্যাটাস ইলিগাল হয় এবং সে যদি কোনো লিগাল পার্সনের সাথে বিবাহ করে, তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলোও এখন থেকে আর গ্র্যান্ট হবে না। এটা ইউকে গভর্নমেন্ট স্পষ্ট করে দিছে। দ্যাট মিনস সেটাও তাদের জন্য প্রবলেম। আচ্ছা, এবার হচ্ছে নিউ এন্ট্রেন্টদের জন্য স্কিল ওয়ার্কার রুটে যদি কেউ স্থায়ী হতে চায়, তাহলে সেই রুটটা হচ্ছে 10 ইয়ার্স। কালকে একটা ছেলের সাথে কথা বলতেছিলাম, গতকালকে ফ্রাইডেতে, যে ভাই কী অবস্থা, আপনি তো সেই স্কিল ওয়ার্কার ভিসায় আছেন, সো আপনি কী করতে হচ্ছে? সো ওনার কথা হচ্ছে, ভাই আমার নিজের ট্যাক্স তো নিজের দেওয়া লাগতেছে, কোম্পানির ট্যাক্স আমার দেওয়া লাগতেছে। আপনি বুঝতে পারতেছেন, সে 720 পাউন্ড ট্যাক্স দেয় এভরি মান্থ, ঠিক আছে। কোম্পানি তাকে দেখায় স্যালারি 3500-এর উপরে, বাট যেটা হয় না যে অ্যাকচুয়ালি তারা কিন্তু এত টাকা স্যালারি তারা দিচ্ছে না। হ্যাঁ, সো আপনি যদি চিন্তা করেন যে স্কিল্ড ওয়ার্কার ভিসা যারা আছে তারাও খুব শান্তিতে আছে, তারাও কিন্তু খুব শান্তিতে নেই। বাট স্কিল্ড ওয়ার্কার ভিসা যদি আপনি পান, সেটা স্টিল এ গুড চয়েস। বিকজ আপনি যদি এখানে দেখা যাচ্ছে যে এত টাকা ট্যাক্সও পেও করেন, এরপরেও কিন্তু আপনার কাছে মুভমেন্ট করার বা অনেক রকম অনেক সুযোগ টুযোগ থাকে। সো আলটিমেট ফ্যাক্ট ইজ, কেউ যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে আসবেন কিনা। ফার্স্ট অফ অল, যদি আপনি ব্যাচেলারের জন্য আসেন, ইটস রিয়েলি সো মাচ টাফ। আপনার যদি টাকা পয়সার কোনো চিন্তা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলার কোর্সগুলোতে আসেন। তারপর হচ্ছে যদি কেউ মাস্টার্স কোর্সে আসতে চান, ভাই মাস্টার্স কোর্সে আপনি অবশ্যই আসতে পারেন। এবং স্কটল্যান্ডের মেজরিটি ইউনিভার্সিটি
আবারও বলতেছি, স্কটল্যান্ডের মেজরিটি ইউনিভার্সিটি এমওয়াই অ্যাকসেপ্ট করতেছে এবং প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি যদি আইএলটিএস নিয়ে চিন্তিত থাকেন, স্কটল্যান্ডের ইউনিভার্সিটিগুলোকে চুজ করেন, এমওয়াই দিয়ে চলে আসেন। আমার ফ্রেন্ডও আসতেছে সেপ্টেম্বরে, সে নিজেও আমার ভিডিও দেখে। তারপর হচ্ছে আপনার এইটা গেল। মাস্টার্সের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যদি কেউ নর্মালি আইএলটিএস থাকে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো থাকে এবং ধরেন মধ্যবিত্ত ডেফিনেটলি, বাট হায়ার মিডল ক্লাস যেটাকে বলা হয়, তারা যদি আসতে চান তাহলে হচ্ছে আমি ডেফিনেটলি ওয়েলকাম করব, আসেন। বিকজ আপনি অ্যাটলিস্ট যতটা সময় থাকবেন, 2.5 বছর তো থাকবেন, তাই না? 1 বছর মাস্টার্স করবেন, 2.5 বছর মূলত 3 বছর থাকবেন, কারণ 1 বছর মাস্টার্স, তারপর 4 মাস হচ্ছে এক্সটেনশন, তারপর হচ্ছে আপনার 18 মাসের পিএইচডাব্লিউ। সো 2 মাস কম হচ্ছে আপনার 3 বছর এখানে যারা থাকবেন তারা হচ্ছে সেই পরিমাণ ভালো একটা আর্নিং করতে পারবেন। সো আপনি যদি এই দেশে কোনো স্থায়িত্ব নাও পান অথবা ফিউচার রুট এখানে নাও দেখেন, যেহেতু এখানে ভিসাটা এখন পর্যন্ত পাওয়া সহজ, রিজেকশনের পরিমাণটা তুলনামূলক অন্যান্য দেশের চেয়ে অনেক কম, তো সেই ক্ষেত্রে আপনার জন্য এটা একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি পরবর্তীতে স্কিল ওয়ার্কার ম্যানেজ করতে পারলে তো পারলেন, এত টেনশনের কোনো কারণ নেই। বাট আর যদি না পারেন তাহলে পিএইচডি, ডিবিএ বা অন্যান্য কোনো একটা কোর্সে অন্য কোনো একটা দেশে মুভ করে গেলেন, শেষ। তারপরও আপনার লাইফই কয়দিন ভাই, এরকম করে 3 বছর এক দেশে, 3 বছর এক দেশে, 6 বছর যদি আপনার হয়ে যায়, আপনার 6 বছরে ওই পরিমাণ টাকা কামাই করতে পারবেন যে পরিমাণ আপনি চিন্তা করেন। লাইফে একটু কষ্ট হবে, ঠিক আছে, বাট এরপর আপনি পারবেন। সো আমি নিরুৎসাহিত করবো না, বাট ব্যাচেলারের ক্ষেত্রে আসলে আমি এতটা উৎসাহিতও করি না। এটা হচ্ছে আমার ভিডিওর মূল ব্যাপারটা। সো এখন ইমিগ্রেশন খুবই মানে সমস্যা যারা ইলিগাল তাদের জন্য, আর এটা নতুন একটা সম্ভাবনা যারা লিগ্যাল তাদের জন্য। আজ এ পর্যন্তই। সুন্দর একটি পার্ক, সুন্দর একটি খেলা আমার থেকে বিদায় নিচ্ছি। যদি আপনাদের বড় মতো আমার ভিডিও ভালো লেগে থাকে ভাই, একটা লাইক দিন। আর যদি আপনার কোনো ফ্রেন্ড এখন মোটিভেশন হারায় ফেলে, তাহলে ডেফিনেটলি আমার ভিডিওগুলো তারা সাজেস্ট করতে পারেন। আই থিঙ্ক ভালো লাগবে। আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি সবসময়। সো এখানে মিথ্যা বলা বা বানায় বলার মতো কিছু নেই, বা এমন না যেটা আপনি শুনতে চান আমি সেটা বলবো, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলবো। সো সবাই দোয়া করুন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।